আসসালামু আলাইকুম। কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল ১৬তম পর্ব। আপনি যদি আমাদের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড শেখার প্রয়োজন পড়বে না। আমি নিজেও মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য অনেকগুলো ভিডিও খুঁজছি ইউটিউবে, কিন্তু সেরকম সাজানো গোছানো কোনো ভিডিও তৈরি করে দেখিনি, যার জন্য এই প্রত্যয় নিয়ে আমাকে শুরু করতে হচ্ছে। দেখ, এই পর্বে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। পেজ ব্যাকগ্রাউন্ডের জন্য প্রথম অপশন হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক আসলে কি জিনিস? আমাদের ডকুমেন্টের ভিতরে যদি কখনো আমরা করতে চাই, মানে একটা জলছাপ আকারে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়াটারমার্কটা খুব গুরুত্বপূর্ণ কাজ বহন করে। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদেরকে ওয়াটারমার্ক কিভাবে বসাতে হয় সেটা শিখতে হবে। তার জন্য আমরা দেখেন জাস্ট ওয়াটারমার্কে চলে গেলাম। এখান থেকে ওয়াটারমার্কে চলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিফল্টভাবে অনেকগুলো ওয়াটারমার্ক দেওয়া আছে, যেমন কনফিডেন্সিয়াল, ডু নট কপি, অনেকগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে। আপনি যদি চান এদেরটা নেবেন তাহলে জাস্ট ক্লিক দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি মনে করেন যে এদেরটা নেবেন না, আপনি নিজে নিজে তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে কাস্টমস ওয়াটারমার্কে চলে যেতে হবে। কাস্টমস ওয়াটারমার্কে চলে গিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নো ওয়াটারমার্কে ক্লিক দিয়ে আছে। যদি আপনি কোনো ওয়াটারমার্ক না দিতে চান তখন নো ওয়াটারমার্ক। যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চান জাস্ট পিকচার ওয়াটারমার্কে একটা ক্লিক দিবেন, সিলেক্ট পিকচারে একটা ক্লিক দিবেন। আপনার কম্পিউটারে যেখানে পিকচার আছে জাস্ট পিকচারে ক্লিক দিয়ে ওপেনে একটা ক্লিক দিলে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা ওয়াটারমার্ক হিসেবে সেই ফটোটাই থাকবে। এবার সেই টেক্সট ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক সচরাচর কেউ দিয়ে থাকে না, এই জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। আপনারা প্র্যাকটিস করবেন, বেঁধে গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টেক্সট ওয়াটারমার্ক এটাই হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, টেক্সট ওয়াটারমার্কে এই যে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় লিখতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা ইংলিশ ভাষায় লিখতে চাই, এখানে গিয়ে SAP যেখানে লেখা, এখানে আপনি আপনার ইচ্ছা মতন যেমন যেটা লিখে দেবেন COMPUTR কম্পিউটার SCH, আমরা লিখলাম যে কম্পিউটার স্কুল বিডি, এই কথাটা লিখলাম। এই কথাটা লেখার পরে হচ্ছে ফন্ট, এটার ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান যে এই লেখাটা কোন ফন্টে লিখতে চান, তো এখান থেকে দেখেন অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে অসংখ্য ফন্টের যে কোনো ফন্ট দিয়ে এখান থেকে লিখতে পারেন। পরবর্তী অপশন কি বলছে? সাইজ মানে কি? এই যে কম্পিউটার স্কুল বিডি লেখাটা আপনি লিখলেন, এটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে কত সাইজে থাকবে। এখানে অটো দেওয়া আছে, আপনি যদি চান অটো সাইজটা থাকবে, এটাই পারফেক্ট থাকে সচরাচর। তারপর আপনি যদি ছোট বড় করতে চান, এখানে দেখেন ছোট বড় করার অপশন আছে, আপনি ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। পরবর্তী অপশন কি আছে? কালার মানে কি? আমার ব্যাকগ্রাউন্ডে এটা যে ওয়াটারমার্ক হিসেবে থাকবে, এটা কি কালারের থাকবে সেটা দেখানোর জন্য দেখেন জাস্ট আমরা কালারে একটা ক্লিক দিলাম, যে এখান থেকে লাল কালার একটা, বা আপনি যে কালারে পছন্দ একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এবার হচ্ছে লেআউট মানে কি? যে আমার এই লেখাটা কোন লেআউটে থাকবে, ডায়াগোনাল অবস্থায় থাকবে নাকি হরিজন্টাল অবস্থায় থাকবে। ডায়াগোনাল অবস্থায় যদি রাখতে চাই জাস্ট এখানে ক্লিক থাকা অবস্থায় অ্যাপ্লাইতে একটা ক্লিক দিলাম, দিয়ে ক্লোজে একটা ক্লিক দিলাম। আমরা দেখতে পাচ্ছি দেখেন কি সুন্দর করে ওয়াটারমার্ক হিসেবে কম্পিউটার স্কুল ভিডিও আমার পেজের শেষে লেখা। সচরাচর কোথায় দেখতে পাই? বিভিন্ন কোচিং সেন্টারগুলো বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান তাদের যদি অন্য কেউ ফটোকপি করে নিতে চায় বা থাকে, তাতে যেন এই ওয়াটারমার্কটা থেকে যায়, অধিকাংশে সেই সব ক্ষেত্রে ব্যবহার করে থাকে। ওয়াটারমার্কে আবারও ক্লিক দিলাম, দিয়ে কাস্টমস ওয়াটারমার্কে গিয়ে আমার যদি মনে হয় ডায়াগোনাল অবস্থায় রাখবো, জাস্ট ডায়াগোনালে একটা ক্লিক দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক দিলাম, দেখেন লেখাটা আড়াআড়ি অবস্থায় থেকে গেছে। এখানে আরও একটা অপশন আছে, কাস্টমস ওয়াটারমার্কে চলে গিয়ে দেখেন এই টিক চিহ্নটা যদি আমরা এখান থেকে তুলে দিই, দেওয়ার পরে যদি অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে ক্লোজ করি, তাহলে দেখেন আমার এই ওয়াটারমার্কটা একটু আগে অনেকটা মানে জলছাপটা খুব অস্পষ্ট ছিল, একটু কমই বোঝা যাচ্ছিল, কিন্তু আমার যদি মনে হয় যে না এটা আরও একটু স্পষ্ট করে লিখতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে ওয়াটারমার্কের টিক চিহ্নটা তুলে দিলেই আমার এটা স্পষ্ট লেখা দেখা যাবে। পরবর্তী আবার যদি এটাকে টোটালি তুলে দিতে চাই, সেক্ষেত্রে করণীয় কি? জাস্ট ওয়াটারমার্কে চলে গেলাম, যাওয়ার পরে রিমুভ ওয়াটারমার্ক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিলাম, দিতে দেখেন ওয়াটারমার্ক কিন্তু অটোমেটিক চলে গেছে। পরবর্তী অপশন কি আছে? পেজ কালারের কাজ কি? দেখেন পেজ কালারে আমি যে কালারের উপর মাউস নিয়ে যাচ্ছি অটোমেটিক আমার পুরো পেজটা সেই কালারে রূপান্তরিত হচ্ছে। যেখানে একটা কালারে সিলেক্ট করলাম, করলে দেখেন আমার পুরো পেজ কিন্তু সেই কালারে রূপান্তরিত হয়েছে। এখন আমি যদি এটাকে আবার তুলে দিতে চাই, একইভাবে পেজ কালারে চলে গেলাম, নো কালারে একটা ক্লিক দিলাম, দিলে উঠে গেল। পরবর্তী অপশন কি আছে? পেজ বর্ডার, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পেজ বর্ডার মানে কি? একটা পেজের চারি সাইড দিয়ে যে দাগটা দিয়ে থাকি, এটাকেই পেজ বর্ডার বলা হয়ে থাকে। কম্পিউটারে কিভাবে করতে হয় আমরা কাজ করে একটু দেখি। জাস্ট পেজ বর্ডারে একটা ক্লিক দিলাম, এখানে বক্সে একটা ক্লিক দিলাম,
কারণ কি পেজ বর্ডার মানে হচ্ছে বক্স, চারি সাইড দিয়ে যার দাগ থাকবে। বক্সে একটা ক্লিক দেওয়ার পরে কোন ধরনের দাগ দিতে চাই সেটা হচ্ছে স্টাইল এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন দেখেন এটা আমার যদি পছন্দ হয় এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে ওকেতে একটা প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি যে চারি সাইডে কিন্তু সুন্দর করে আমার সেই দাগের একটা বর্ডার হয়ে গেছে। যদি মনে হয় না এটা পছন্দ হয়নি, অন্য কোনো দাগ দিতে চাই, এখান থেকে যেটা পছন্দ হয় জাস্ট সেটাতে একটা ক্লিক দিবেন এখানে, দেওয়ার পরে ওকে দিলে কিন্তু আমার সেই দাগটা এখান থেকে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতবারই দাগ হচ্ছে প্রত্যেকবার কিন্তু কালো দাগই হচ্ছে। যদি মনে হয় এটাকে চেঞ্জ করতে চাই তার জন্য দেখেন পরবর্তী অপশন আছে কালার, কালারে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে জাস্ট যে কালার দিতে চান সেটাতে একটা ক্লিক দিয়ে ওকেতে যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু বর্ডারের কালারটা চেঞ্জ হয়েছে। এখন আবার আসি যে এখানে যে কয়টা আছে এই কয়টার কোনোটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য কোনো কালার দিতে চাই বা অন্য রকম করে বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমার খুব মজার একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আর্ট। দেখেন আর্টে যদি একটা ক্লিক দিয়ে দেওয়ার পরে এখানে অসংখ্য আর্ট আছে, যেটা আপনার পছন্দ হবে। আমার অ্যাপেল যদি পছন্দ হয় অ্যাপেলে একটা ক্লিক দিলাম, দিয়ে ওকে করলাম, দেখতে পাচ্ছি যে আমার পুরো পেজে চারি সাইডে কিন্তু অ্যাপেল চলে আসছে। যদি আমার মনে হয় যে না অ্যাপেল না অন্য কোনো কিছু দিতে চাই, এখান থেকে দেখেন অসংখ্য জিনিস আছে, গাছপালা সব কিছু আছে। এখান থেকে গাছ দিতে চাইলে গাছে একটা ক্লিক দিলাম, দিয়ে ওকে দিলাম, আমরা দেখতে পাচ্ছি চারি সাইডে কিন্তু গাছ চলে আসছে। আমরা অনেক ক্ষেত্রে দেখি এরকম করে পেজ বর্ডার দেওয়া থাকে ভালো দেখানোর ক্ষেত্রে। এখন এই যে কাজগুলো আছে এগুলো আমরা যদি ছোট বড় করতে চাই সেক্ষেত্রে করণীয় কি, পেজ বর্ডারে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে উইথ, এই উইথটাকে যদি আমরা কমাই তাহলে এটা ছোট হয়ে যাবে। দেখেন যত কমাচ্ছে আমরা প্রিভিউতে কিন্তু দেখতে পাচ্ছি গাছের সংখ্যা বাড়ছে এবং সাইজ ছোট হয়ে যাচ্ছে। 18 বা 17 রেখা যদি দেই তাহলে দেখেন গাছের সংখ্যা বেড়ে গেল এবং গাছগুলো সব সাইজ ছোট হয়ে গেল। তো এইটা ছিল আর্টের ভিতরে, অনেকগুলো আছে, আপনি প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখেন অসংখ্য জিনিস আছে, অসংখ্য। এটা ছিল আর্টের কাজ এবং এটা ছিল কিভাবে ছোট বড় করতে হয়। এখন আমার যদি কখনো মনে হয় যে আমি তো পেজ বর্ডার দেওয়া শিখছি কিন্তু পেজ বর্ডার আমি তো চারিদিকে দিতে চাই না, নির্দিষ্ট এক দিক দিতে চাই অথবা দুই দিক দিতে চাই, তখন আমার করণীয় কি? দেখেন যদি এখানে প্রিভিউতে এখানে ক্লিক দিই তাহলে উপরে বর্ডার থাকবে না, যদি এখানে ক্লিক দিই তাহলে নিচে বর্ডার থাকবে না, যদি এখানে ক্লিক দিয়ে বামে থাকবে না, এখানে ক্লিক দিলে ডানে থাকবে না। একটু ক্লিক দিয়ে দেখেন যদি উপরের বর্ডার তুলে দিতে চাই, আমরা প্রিভিউতে এখানে দেখতে পাচ্ছি যে উপরের বর্ডার থাকবে না, যদি নিচের বর্ডার তুলে দিতে চাই দেখেন নিচেও তুলে দিয়ে জাস্ট ওকেতে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টে কিন্তু তাই হয়েছে। দেখেন উপরে কোনো বর্ডার নেই, আবার এই পেজের নিচেও কোনো বর্ডার নেই। এই জন্য আপনি যদি উপর নিচ ডাইনে বামে কোথাও কোথাও বর্ডার দিতে চান বা না দিতে চান এখান থেকে জাস্ট ক্লিক দিলে অটোমেটিক হয়ে যাবে। এটা ছিল যে কোন সাইডে কত বর্ডার দিতে চাই সেটার কাজ। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন কি, আপনার ডকুমেন্টের ভিতরে যদি কখনো একটা মাঝখানে হরিজন্টাল লাইন নিয়ে আসতে চান, যেমন দেখেন এখানে যদি একটা লাইন নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি, সেক্ষেত্রে কোনো পেজ বর্ডারে একটা ক্লিক দিয়ে যদি আমরা হরিজন্টাল লাইনে একটা ক্লিক দিই, হরিজন্টাল লাইনে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন যে অনেক লাইন আছে, যে কোনো একটা লাইনে জাস্ট একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে ওকেতে একটা ক্লিক করলাম। এখন এই দাগটাকে কিন্তু আমরা ইচ্ছা মতো চাইলে ছোট বড় করতে পারবো। যেমন দেখেন যদি এই দিকে উপরের দিকে টান দিই তাহলে এটা মোটা হবে, আবার যদি ছোট করতে চাই সেক্ষেত্রেও সম্ভব। তো হরিজন্টাল লাইন আমাদের ডকুমেন্টে সুন্দর দেখানোর ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, যদি কখনো প্রয়োজন হয় তাহলে হরিজন্টাল লাইন এখান থেকে ইচ্ছা মতো নিয়ে আসতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতরে ইনডেন্টের কাজ কি আমরা দেখি একটু। দেখেন ইনডেন্টের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো প্যারাকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে যদি সরাই নিয়ে যেতে চাই কখনো, যেমন দেখেন ইউ এর আগে একটা ক্লিক দিলাম, দিয়ে যদি আমরা এটাকে লেফট সাইডে সরাতে চাই তো এখানে উপরের দিকে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু সে লেফট সাইডে সরে গিয়ে জায়গা বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছি। যদি রাইট সাইডে সরাতে চাই তাহলে ডকুমেন্টের জাস্ট ওই প্যারার শেষে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে যদি বাড়াই দিই আস্তে আস্তে তা দেখেন যে রাইট সাইডের জায়গাও কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো একইভাবে যদি পূর্বে জায়গা রাখতে চান অথবা পরে জায়গা রাখতে চান জাস্ট এখানে বাড়াই যদি দেন তাহলে জায়গা বেড়ে যাবে, যদি জাস্ট কমাতে চান কমাই দিলে এখান থেকে যাবে। নির্দিষ্ট একটা প্যারাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই প্যারাগ্রাফ মেনুর আন্ডারে যে ইনডেন্টটা কাজে লাগে, তাছাড়া অন্য কোথাও কোনো কাজে লাগে না। পরবর্তী অপশন হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের ভিতরে দেখেন সবগুলোই কিন্তু ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, শুধুমাত্র একটা অপশন অ্যালাইন্ড অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে একটা ক্লিক দিলাম, যদি গ্রিড লাইন আকারে দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিড লাইন হয়ে গেছে অটোমেটিক। আবার যদি অ্যালাইনে ক্লিক দিয়ে এটাকে তুলে দিতে চাই তাহলে এটা উঠে যায়। এটা ছিল শুধুমাত্র অ্যালাইনের কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক পর্বে আমাদের আজকের পর্ব এ পর্যন্ত। আমরা অন্য কোনো পর্ব নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।